Hello dear student, welcome again all of you. আমি নবীন কর্মকার তোমাদের জন্য জীবন বিজ্ঞানের ক্লাস নিয়ে হাজির। আমরা অলরেডি ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করেছি। পুরো চ্যাপ্টারটাই তোমরা কিন্তু ভালো রেসপন্স দিয়েছো, থ্যাঙ্কস টু অল অফ ইউ। আজ শুরু করব সেকেন্ড চ্যাপ্টার অবভিয়াসলি ক্লাস 10। তোমরা যারা আগামী বছর অর্থাৎ 2021 সালে দেবে মাধ্যমিক, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হতে যাচ্ছে। তাই তোমরা যদি জীবন বিজ্ঞান একটু কম মাথায় ঢোকে এই ভিডিওটায় বিনা স্কিপ করে ইজিলি ভাই 20-20 মিনিটের করে 10-15 থেকে 20 মিনিটের করে ভিডিও হবে। তোমরা কিন্তু এই ভিডিও অবশ্যই স্কিপ না করে দেখো। অত্যন্ত মজার সঙ্গে আজকে ক্লাস করব। এইখানে তোমাদের যে জীবনের প্রবাহ মানতা, এটাই তো তোমাদের চ্যাপ্টার। এটাই তোমাদের চ্যাপ্টার জীবনের প্রবাহ মানতা। একেবারে ইজিলি জলের মতো তোমাদেরকে বোঝাবো। অবভিয়াসলি কোনো কোশ্চেন থাকবে না। পড়ার ভিডিওর পর তোমরা সত্যি যদি মনে হয় যে ভিডিওটা উপকারে লেগেছে, অবভিয়াসলি ব্রো ইয়া সিস্টার ভিডিওতে লাইক ইয়ার জরুর করো, আর তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু সাপোর্ট করো, ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। আর নোটিফিকেশন বেল যদি মিস হয়ে যায় তাহলে তোমাদের পরবর্তী ক্লাস মিস হয়ে যেতে পারে, আমাদের দোষ দিও না। সুতরাং আমাদের সঙ্গে স্টে টিউন থাকতে হলে তোমাদেরকে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করতেই হবে, নতুবা ক্লাস মিস হয়ে যেতে পারে। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব জীবনের প্রবাহ মানতা। ওকে, তাহলে সবচেয়ে বড় জিনিস জীবনের প্রবাহ মানতাকে আমরা দুটো ভাগে ভাগ করে দেব। এক হচ্ছে কোষ বিভাজন, আর দ্বিতীয় নম্বর জনন। তো বলো ভাই, একটা কোষ আছে, আমি কি ভাঙবো? একটা কোষ ধরলাম, এইভাবে রেখেছি, হাতুড়ি দিয়ে দেখা, ব্যাস কোষ ভেঙে গেল, এভাবে হয় কি? হয় না। এটা একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া। কোষ কিন্তু নিজের থেকেই ভাঙে। আজ আমরা জানবো কোষ বিভাজনের গোড়ার কথা। তাহলে কোষটা বিভাজিত হয় কিভাবে সেটা জানবো, কিন্তু তার আগে আমাদেরকে কোষকে জানতে হবে যে কোষ জিনিসটা কি। এতদিন তোমরা কোষের যে অংশ পড়ে এসেছো সেটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম। আজকে যেটা কোষের পড়বে সেটাই হচ্ছে কোষের নাটের গুরু বা নিউক্লিয়াস। এবং তার ভিতরে কি কি থাকে, লেটস সি ইন দিস ক্লাস। আজ পুরোটা এই সম্বন্ধেই বলবো। অবভিয়াসলি তোমাদের মাথার মাঝে কোনো ডাউট রাখবো না। তাহলে ধরো এই পুরো বোর্ডটা হচ্ছে আমার একটা কোষ। তাহলে কোষের মধ্যে কি থাকে না, প্রাণী কোষে থাকে কোষ পর্দা আর প্রোটোপ্লাজম, উদ্ভিদ কোষে থাকে কোষ প্রাচীর, কোষ পর্দা, প্রোটোপ্লাজম। তাহলে কোষের বাইরে কোষ পর্দা, ধরো এই রিবিটটা, এটাকে বাদ দাও, আমার প্রোটোপ্লাজম এলো। এবার কি হচ্ছে, প্রোটোপ্লাজম কি থাকে প্রোটোপ্লাজমে? না ভাই, দুটো জিনিস থাকে। এক নাম্বার সাইটোপ্লাজম থাকে, আর একটা থাকে নিউক্লিয়াস। তাহলে এটা হলো আমার নিউক্লিয়াস। এত মজা, দেখো এটা হচ্ছে কোষের অংশ। এতদিন আমরা সাইটোপ্লাজমকে নিয়ে পড়েছি, কোষ অঙ্গাণু, সাইটোপ্লাজম, নিউরোপ্লাজম, এন্ডোপ্লাজম, একটোপ্লাজম, গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ফালানা ঢিমকা, এভরিথিং ইটিসি। আজ
নাটের গুঁড়ো নিউক্লিয়াসকে নিয়ে। তো নিউক্লিয়াসের এইরকম অংশটা, নিউক্লিয়াসটা ডাইরেক্টলি কিন্তু একেবারে আলাদা থাকে না। নিউক্লিয়াসটা মাঝে মধ্যে ভাগ থাকে। দরজা আদান প্রদান তো করতে হবে নাকি? তাহলে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয় পর্দা ছিদ্রযুক্ত নিউক্লিয় পর্দা বা মেমব্রান, নিউক্লিয় মেমব্রান। আর এবারে আমি এটা জানার তো তোমাদের দরকার নেই, যদি এটাও ইম্পর্টেন্ট নয়। তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এখানে বিভিন্ন কোনো কোনো কোষে একটা জিনিস থাকে, এটাকে বলছে কি, আরে কোষ বিভাজন পড়বে, এগুলো জানার দরকার আছে। একটুকু অমনোযোগ হলে কিন্তু পুরো জিনিসটা একদম কেচে গন্ডুস হয়ে যাবে ভাই। ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার স্টুডেন্টস, এটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে। নিউক্লিয় লাশ। এবার কোষের প্রোটোপ্লাজম বাইরেটাকে কি বলছে? সাইটোপ্লাজম। আর ভেতরটাকে বলছে কি? নিউরোপ্লাজম। নিউরোপ্লাজম। এবার যখন তুমি পুরো কোষটা দেখছো, এটা বড়টা তো একটা কোষ, তো কোষের বাইরে এখানে কিন্তু একজন থাকে, এইরকম জিনিস একটি থাকবে। এটা কি? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম। তো এটা আমাদের এখন অংশ নয়, এটা আমরা পরে দেখছি। ওকে, এবার নিউক্লিয়াসের ভিতরে এটা তো হলো এক রকমের জালিকা থাকে এরকম। এইরকম জালিকা দিয়ে পুরো নিউক্লিয়াসটা ভর্তি থাকে। এই জালিকাগুলোকে কি বলে? নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা। এই হচ্ছে নিউক্লিয়াসের গঠন। কখন? যখন কোষ বিভাজিত হয় না তখন। কোষ বিভাজনের সময় কিন্তু নিউক্লিয়াসের পুরো থোবড়াই চেঞ্জ হয়ে যায়, চেহারাটাই পাল্টে যায়। এটা হচ্ছে কোষের সাধারণ অবস্থার বা স্থিত অবস্থা। স্থিত অবস্থার নিউক্লিয়াস। যখন কোষ বিভাজিত হয় না তখন স্থিত অবস্থায় এই নিউক্লিয়াসটা দেখা যায়। এই জালিকাটাকে নিউক্লিয় জালিকা বা আরেকটা বলে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা। বুঝতে পারছো? তাহলে এক কাজ করো, আমরা ধরো কোনোখান থেকে একটা ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র জোগাড় করেছি, আর সেই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা একটা কোষকে এত বড় করেছি এবং তখন ভিতরের থেকে এই অংশগুলো আমরা দেখতে পেয়েছি। তাহলে আমাদের দরকার কোষ বিভাজনের সময় কি কি করতে হবে। তাহলে আমরা এই ক্রোমাটিন জালিকাটাকে নিয়ে এখন কাজ করব, বাকিটা এখন চাপা থাক। ওকে, তাহলে দেখো তোমাদের এই ছবিটা বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে মুছে দিচ্ছি, পুরোটা মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। প্রিভিয়াস মোডে ভিডিওটাকে একটু পিছনে নিয়ে গিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। খুব কাজের জিনিস বন্ধু, খুব কাজের জিনিস। এই জিনিস একবার যদি মাথায় ঢুকে যায়, কি জনন, কি কোষ বিভাজন, কি মেটাফেজ, কি প্রফেজ, কি এনাফেজ, কোনো ফেজেই তোমাদের আটকে যাবে না, সব কিছু নিউট্রাল হয়ে যাবে। দেখো আমাদের দরকার কি না ক্রোমাটিন জালিকা। দেখো ক্রোমাটিন জালিকাটা এরকম আমি ছবি আঁকছি।
ধরে নাও এগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা। এবার কি হচ্ছে, যখন কোষ বিভাজনের সময় আসে তখন এই ক্রোমাটিন জালিকাগুলো একে অপরের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে সেই দড়ির মতো একটা মোটা জিনিস তৈরি করে। কীরকম, এরকম একটা এইগুলো মোটা জিনিস তৈরি করে, এটা পেঁচিয়ে, ক্রোমাটিনটা পেঁচিয়ে একরকম মোটা জিনিস তৈরি করে। তা ভাই, এইটাই হচ্ছে জীবন বিজ্ঞানের ভাষায় ক্রোমোজোম। ক্রোমোজোম। তাহলে আমরা ক্রোমোজোম পেয়েছি। তাহলে যখন কোষ বিভাজিত হয় তখন কিন্তু নিউক্লিয়াসের অবস্থাটা কীরকম হয় একবার দেখে নাও, তাহলে তোমরা ডিটেলসটা বুঝতে পারবে। এর অবস্থা তুমি দেখেছো যে কোষ বিভাজনের সময় কীরকম হচ্ছে নিউক্লিয়াস, স্বাভাবিক অবস্থায় কীরকম থাকছে নিউক্লিয়াস, আর এটা দেখো কোষ বিভাজনের সময়কার নিউক্লিয়াস। এটা হচ্ছে কোষ বিভাজনের আগের অবস্থায় নিউক্লিয়াস, মানে এরপর কোষ বিভাজনের প্রক্রিয়া শুরু হবে। তখন কিন্তু এখানে আমার আর ক্রোমাটিন জালিকা দেখা যায় না, এখানে তখন যেটা দেখা যায় সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, এই গোল মতো অংশটা কি নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আর এই ক্রোমাটিন জালিকাটা একে অপরের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে যেটা সৃষ্টি করেছে সেটা হচ্ছে ক্রোমোজোম। এই হয়ে গেল আমার ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের যে গঠনটা সেটা বুঝতে পারছো, বেটা কোথার থেকে আসছে না ক্রোমাটিন জালিকাটায় জড়ো হয়ে হয়ে ক্রোমোজোম সৃষ্টি করেছে। ওকে, নেক্সট মুছে দিচ্ছি ভিডিও। তাহলে দুটো নিউক্লিয়াসের পার্থক্যটা দেখে নাও। এটাই হচ্ছে সবচেয়ে কি, এটাই হচ্ছে নাটের গুরু কোষ বিভাজনের, এটাই হচ্ছে কোষ বিভাজনের নাটের গুরু। যা কিছু কাণ্ড এগিয়ে নিয়ে সাইটোপ্লাজম তো এরকমই ভেঙে যায়। এইবারে জানবো আমরা ক্রোমোজোম, ডিএনএ আর জিন, এদের সম্পর্কটা আমরা জানব। ওকে বন্ধু, আগের অবস্থার বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? ক্রোমোজোমটা এলো কোথার থেকে, ক্রোমোজোমের সংজ্ঞাটা আমি পরে করাচ্ছি, এটা বুঝিয়ে নিই। তাহলে আমি ক্রোমোজোমের সংজ্ঞাটা আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি। দেখো, এবারে আমরা একটা ক্রোমোজোম নিচ্ছি, ঠিক আছে? এটা একটা ক্রোমোজোম। হাতের কাছে ইলেকট্রিক অণুবীক্ষণ যন্ত্র পেয়েছি, তখন আমরা কিন্তু এক একটা বস্তুকে জুম করে করে দেখছি। তাহলে এটা হচ্ছে একটা আমার ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে এই ক্রোমোজোমটা যদি আমি বেশ ইলেকট্রিক অণুবীক্ষণ যন্ত্র নিই আর জুম করে যদি দেখি, তখন দেখব ওরে বাবা, এর ভিতর তো হাজারটা কুণ্ডলীকৃত জালিকা পেঁচালো অবস্থায় আছে। তাহলে এর ভিতর হাজারটা কুণ্ডলীকৃত এরকম জালিকা যদি টেনে ছাড়াই তো এরকম বেরোবে। তাহলে এগুলো কি? এগুলো আমার ক্রোমাটিন জালিকাগুলো, যেগুলো কোষ বিভাজনের আগে নিউক্লিয়াস ছিল সেগুলোতে জড়ো হয়ে পড়ে এরকম হয়েছে না? তাহলে সেখানে আমরা পাবো আবার ক্রোমাটিন জালিকাটা আবার পাবো। এবার ক্রোমাটিন জালিকাটাকে আমি জুম করে আবার দেখছি, তখন এইরকম করতে করতে একটা ছোট্ট ডাব, আর একটু ছোট্ট ডাব এরকম গেল। তো এই জিনিসটা কি কি দিয়ে তৈরি? এটাকে বলছে কি নিউক্লিওজোম। এটার নাম, এই ডাব ডাবে গোল গোল দেখাচ্ছি অর্থাৎ পর্বের মতো, এটার নাম হচ্ছে নিউক্লিওজোম। তোমাদের সিলেবাসে নেই কিন্তু বলে দিচ্ছি। এটা কি দিয়ে তৈরি? এই নিউক্লিওজোমটা তৈরি ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন।
প্লাস প্রোটিন দিয়ে তৈরি, এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। তাহলে ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে, যদি এটাকে জুম করে দেখাও তাহলে এরকম প্রোটিন থাকবে আর এর মধ্যে ডিএনএটা পেঁচালো পেঁচালো থাকবে এরকমভাবে। ওকে, তো এরপর এটাকেও আমাদেরকে দেখতে হবে কি জিনিস, আরও জুম করে দেখছি আমরা। তো যখন আবার জুম করে দেখব তখন এইরকম পেঁচানো বস্তুটা আমরা দেখতে পাবো। এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে ডিএনএ। পুরো নাম কি না, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ কি নিয়ে গঠিত আমরা এটার সম্বন্ধে পরে আলোচনা করব কি নিয়ে গঠিত। কিন্তু দেখো আমরা এখন দেখছি এই ডিএনএটাকে যদি আরো জুম করা যায়, ধরো এইভাবে যদি জুম করা হয় তো এখানে আমরা বন্ড দেখতে পাবো, এরকম বন্ডিং দেখতে পাবো। ঠিক আছে, কিরকম বন্ড না, তোমার এ থাকবে ডবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি, এইরকম বন্ড থাকবে। তাহলে এই লাইনটা ধরো এটির লাইন, এটার লাইন হচ্ছে জিসির লাইন, জিসি, এটা হচ্ছে এসি। তো এইরকম যখন এটি জিসি যে কোনো অংশতে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, এ অর্থাৎ অ্যাডেনিন, জি অর্থাৎ গুয়ানিন, সি অর্থাৎ সাইটোসিন, সি অর্থাৎ থিয়ামিন। এটা কিন্তু জেনে রাখো তোমরা, ডিএনএর সময় তোমাদেরকে পড়াবো। তো যখন পুরোটা এটিজিসি একটা অংশ পুরো কমপ্লিট হয়ে যাবে, এই ছোট্ট অংশটাকে আমরা কি বলছি? আমরা বলছি জিন। কি না, জিন। তোমার কোষের মধ্যে আমাদের শরীরে যথাই যাই চেঞ্জ হয়ে যাক, এটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, কিছু কিছু পরিবর্তন হয় যেটা আমরা বংশগতির সময় পড়ব, এখন পড়ছি না। এখন কিন্তু যে মায়ের কোষে বা বাবার কোষে যদি এটিসিজিসি থাকে, তো প্রত্যেকটা কোষে যত মানব জাতির সব কোষে কিন্তু এটিজিসি থাকতে বাধ্য। যদি না থাকে তো পুরো মানব জাতিটাই পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাবে, এতটা কথা কিন্তু গ্যারান্টির সঙ্গে বলা যায়। তাহলে ডিয়ার স্টুডেন্টস, বুঝছো ক্রোমোজোম কোথা থেকে জিনটাকে নিয়ে আসছে? চলো এবার ক্রোমোজোমের সংজ্ঞাটা আমরা দেখে নিই। তাহলে ক্রোমোজোমের সংজ্ঞা কি? একটা জিনিস, তাহলে ক্রোমোজোম সম্বন্ধে এখনো পর্যন্ত আমরা কি জানতে পারলাম বলো? না, ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। কি দিয়ে গঠিত? না, ক্রোমোজোম ডিএনএ আর প্রোটিন নিয়ে গঠিত। ক্রোমোজোম দেখতে কেমন? না, ক্রোমোজোম ক্রোমাটিডগুলো পেঁচিয়ে পেঁচিয়ে একটা কুণ্ডলী তৈরি করে, কুণ্ডলী আকারের। কারণ জানি এই বেটা কোথার থেকে তৈরি, না ক্রোমাটিন বা নিউক্লিয় জালিকাগুলো জড়ো হয়ে বড় সৃষ্টি করেছে, নচেত ক্রোমোজোমের কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, কি করে এখনো পর্যন্ত কি করলাম? না ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে জিন থাকে। জিন কি করে? না অ্যাডিনিন গুয়ানিন যে সিস্টেম তোমাকে দেখালাম, ওটা কি আমাদের বংশগতি বংশ পরম্পরা করায়। তাহলে জীবের বৈশিষ্ট্য বহনকারী জিনের, কারণ এর মধ্যে জিন থাকে, এটা নির্ধারণ হবে গো। বৈশিষ্ট্য নির্ধারণকারী, বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনের বহন করে।
জিন বহন করে নিয়ে চলে, কারণ এ থাকলে জিনও থাকবে, ডিএনএ থাকলে জিন থাকবে, জিন থাকলেই বুঝিবার বৈশিষ্ট্য থাকবে। তাহলে এই হচ্ছে আমার ক্রোমোজোমের বায়োডাটা। তাহলে এই বায়োডাটাকে যদি আমরা জুড়ে দিই, বলো নিউক্লিয় কোথায় থাকে? না ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে। তাহলে যদি আমরা ক্রোমোজোমের সংজ্ঞাটাকে তৈরি করি, তাহলে বলছে যে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে অবস্থিত, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ ও প্রোটিন নির্মিত গঠন হয়ে গেল, তাই না? কুণ্ডলী আকারের যে অংশ জীবের বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনের বহন করে তাকে ক্রোমোজোম বলে। তাহলে যদি আমি রিপিট করি এটাকে একবার, তাহলে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ ও প্রোটিন নির্মিত কুণ্ডলী আকারের যে অংশ জীবের বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনের বহন করে তাকে ক্রোমোজোম বলে। এনি প্রবলেম? তাহলে যদি আমাদেরকে জিজ্ঞেস করে, বেশ তো ক্রোমোজোমটাকে বলে দিলি, জিন কাকে বলে বল? জিন কাকে বলে বলো না, তখন আমরা বলবো জিন কোথায় থাকে? না ক্রোমোজোমের ভিতরে বলবো এখানে, ঠিক আছে? ক্রোমোজোমের অংশ নির্দিষ্ট জায়গায় থেকে, জায়গাটাকে কি বলে? না লোকাস। নির্দিষ্ট জায়গায় থাকে এবং কি করে? জৈব বৈশিষ্ট্য বহনকারী বা নিবারণ, যেহেতু ওয়ার্ডটা আমরা আগে পেয়েছি, বৈশিষ্ট্য নিবারণ করে, সেই রকম প্রোটিন সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ করে। তাহলে ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষ করে যা জৈব বৈশিষ্ট্য নিবারণ করে তাকে জিন বলে। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জিন হলো ক্রোমোজোমের ডিএনএতে, ছাড়ো এখানে এটাই লেখো, তোমাদের বই যেহেতু দিয়েছে ক্রোমোজোমের ডিএনএতে অবস্থিত। ক্রোমোজোমের ডিএনএতে যে বিন্যস্ত নির্দিষ্ট অংশ, অর্থাৎ এটা যদি ডিএনএ হয়, এটা যদি ডিএনএ হয় তার একটা নির্দিষ্ট অংশ যা নির্দিষ্ট কার্যকারী প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে তাকে জিন বলে। একটা নির্দিষ্ট অংশ, প্রোটিনগুলো কি কি? না এ, জি, টি আর সি, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন আর সাইটোসিন। তোমাদেরকে ডিএনএর গঠনের সময় তোমাদেরকে এটার সম্বন্ধে ভেরি ক্লিয়ার আমি বোঝাবো। স্টে টিউন ড্রিমলাইন ডিজিটাল স্টাডি সম্বন্ধে। তাহলে এই হয়ে গেল আমার জিন। এবার জানছি যে ক্রোমোজোম কয় রকমের হয়। ক্রোমোজোমের প্রকারভেদ। তাহলে ক্রোমোজোমের দু রকমের হয়। এক নাম্বার হচ্ছে অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই দু রকমের আমার ক্রোমোজোম দেখা যায়। যদি মানুষের শরীরে দেখো তাহলে এর সংখ্যা হচ্ছে 22টা আর এর সংখ্যা হচ্ছে 1টা। এটা কিন্তু একটা এক সেট। এবার কি হয় দেখো, আমাদের যখন আমাদের তো মাতা আর
পিতা। তাহলে ক্রোমোজোমের সংখ্যা কত? 22 প্লাস 1, আর পিতার শরীরেও 22 প্লাস 1। দুজনের কাছ থেকে আমি এটা নেব, আমার হয়ে যাবে 2 × 22 প্লাস 1। এটা হয়ে গেল। তো যখন এই সিস্টেমটা থাকে, দেখে নাও, তাহলে এক সেট আর এটা জোড়া। তো যখন এই জোড়াটা হয়, অ্যাকচুয়ালি কি জানো, মাতার শরীরেও বা পিতামাতার শরীরেও এইরকমই থাকে, কিন্তু ওনারা নিজেদের ভাগটা রেখে পরে এক ভাগ আমাদেরকে দেয়। এক ভাগ মাতা পিতাজি এক ভাগ আমাদেরকে দেয়, পিতাজিও এক ভাগ আমাদেরকে দেয়। আমরা দুজন কাছ থেকে নিয়ে আমরাও সমান সমান হয়ে যাই। তাহলে মাতাজিরও থাকছে 2 × 2 22 প্লাস 1, আমাদের 2 × 20 প্লাস 1। এইভাবে কাজটা হয়। তাহলে এই 22 প্লাস 1 এটা কি জিনিস, বা এই 2 × 21 প্লাস 1 এটা কি জিনিস? মুছবো না, এটা তোমাকে বলছি। অটোজোম। অটোজোম কাকে বলবো? না আমরা ছেলে হব না আমরা মেয়ে হব, এটা ব্যতীত আমাদের শরীরের রং কেমন হবে, আমাদের গায়ের গড়ন কেমন হবে, মাথায় চুল কোকড়ানো হবে না সোজা হবে, এই জিনিসগুলো অর্থাৎ অন্যান্য দৈহিক বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে তাকে অটোজোম বলে, যার সংখ্যা আমাদের 22 জোড়া। মানুষের শরীরে অটোজোমের সংখ্যা 22 জোড়া। প্রতিটি কোষে 22 জোড়া করে অটোজোম থাকে। আর সেক্স ক্রোমোজোম কোনটা? এই একটাই ক্রোমোজোমের জন্য আমরা বুঝতে পারি যে আমরা ছেলে হব না মেয়ে হব। যদি আমাদের সেক্স ক্রোমোজোম এটা কিন্তু এক জোড়া থাকে, কীরকম না, যদি আমরা সেক্স ক্রোমোজোম এক্স আর এক্স হয়, তাহলে আমরা হয়ে যাব মেয়ে। আর যদি এই সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই ধরনের হয়, তাহলে হয়ে যাব ছেলে। বুঝেছ? এবার তোমাদেরকে একটা কথা বলি, আজ পর্যন্ত তোমরা যদি কারো গ্রামে বাড়ি থাকে, তো অনেকেই দেখবে যে পাড়ার মা কাকিমাদের মেয়ে হলে পরে শাশুড়ি মাতারা বলে, এই মেয়ে শুধু মেয়ে হচ্ছে, ছেলে হচ্ছে না, চলো ডাক্তার দেখাই, চলো বদ্যি দেখাই, চলো কবিরাজ দেখাই। বাড়ির বধূকে, বাড়ির বউকে বিভিন্ন রকমভাবে দোষারোপ করা হয়, তুই ভালো না, শুধু মেয়ে দিচ্ছিস, এই না, এইরকম এরকম। কিন্তু অ্যাকচুয়ালি মেয়ের মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকেই না। ওয়াই ক্রোমোজোম থাকে না, এ অলওয়েজ এক্স ক্রোমোজোম দেয়। এ অলওয়েজ এক্স ক্রোমোজোম দেয়। যদি কোনো পিতা ওয়াই ক্রোমোজোম দেয় তখন সে ছেলে হবে, আর যদি পিতাজি এক্স ক্রোমোজোম দেয় তাহলে সে তখন মেয়ে হবে। অর্থাৎ কারো সন্তান ছেলে হবে কি মেয়ে হবে এটা পুরোপুরি তার বাবার উপর নির্ভরশীল হয়, কখনোই মায়ের উপর দোষ যায় না। তাই তোমাদের বাড়িতে যদি এরকম দেখো, একটু হলো বলো জিনিসটা দোষ কার। ওকে, তাহলে অটোজোম আর সেক্স ক্রোমোজোম তোমাদের ক্লিয়ার, দ্যাটস গুড। এবারে আসছি ক্রোমোজোমের সংখ্যা বা সেট। দেখো, তাহলে মাতা আছে আর এখানে পিতা। মায়ের শরীরে কি কি ক্রোমোজোম আছে? 22 জোড়া প্লাস একটা এক্স, আবার একটা 22টা অটোজোম প্লাস একটা এক্স, এক্স প্লাস একটা এক্স। তাহলে এই যে দু সেট, এটাকে যদি আমি এন ধরি, তাহলে এই একটা এন, এই একটা এন, এটা হয়ে যাচ্ছে 2n। তো যখন কারো শরীরে ক্রোমোজোমের সংখ্যার মানটা, ডিজাইনটা যদি 2n হয়, অর্থাৎ ক্রোমোজোম যদি জোড়ায় থাকে, তখন তাকে বলবো আমরা
ডিপ্লয়েড। তাহলে পিতাজির শরীরও একই জিনিস, 20 প্লাস এক্স আর একটা 22 প্লাস ওয়াই, এটা কিন্তু সেক্স ক্রোমোজোম। তাহলে এগুলো হয়ে গেল ডিপ্লয়েড ফর্ম। বুঝতে পারছো? এবার কি হচ্ছে, তো মাতাজি আর পিতাজি কি করে, যে সবটাই যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে দেখো আমাদের কি হবে। যত ধরো এটা পুরোটাই দিয়ে দিয়েছে, 20 প্লাস এক্স প্লাস 22 প্লাস এক্স, আবার পিতাজিও পুরোটা দিয়ে দিয়েছে, প্লাস এক্স 22 প্লাস ওয়াই। 4 জোড়া অটোজোম, 4 জোড়া সেক্স ক্রোমোজোম। এটা কখনোই মানুষের মধ্যে তুমি পাবে না, এটা মানুষের মধ্যে কখনোই পাবে না। তাহলে পিতার মাতা কি করে না, তখন মাঝে সৃষ্টি করে কি না, এই টুয়েন ইন আর এই 4 জোড়া 2 জোড়ার মানটাকে সমান রাখার জন্য। দেখো এদের তো টুয়েন করে আছে, এদের তো টুয়েন করে আছে, তাহলে সমান করার জন্য আমাদেরকে কি করে না, অর্ধেক দেয়। মাতাজি দেয় এন কোষ আর পিতাজিও দেয় এন নাম্বার, দুটোই মিলে যে সন্তান তারও টুয়েন হয়ে যায়। তাহলে এই এন নাম্বারের কোষটাকে আমরা কি বলবো এখানে, জাইগোট, গ্যামেট, গ্যামেট বা জনন কোষ। জনন কোষ, এই জনন কোষের এই এন নাম্বারটাকে বলছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। তো ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদেরকে এইটুকুই বোঝালাম, ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড পর্যন্ত। তোমরা কিন্তু এটা বইয়ে একটু ভালো করে পড়ে নিও, আর এই ভিডিওটাকে খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। ইজিলি বোঝা হয়েছে। যদি কোনো অংশ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও, আবার তোমাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। নেক্সট ক্লাস আসছে, যেহেতু সিলেবাস কম তোমাদের করে দিয়েছে, মজা সে টু ফুর্তি এনজয়ের সাথে ক্লাস করো, কোনো অসুবিধা নেই। ড্রিমলাইন ডিজিটাল স্টাডি তোমাদের সাথে সব সময় আছে। তোমাদেরকে শুধু একটা কাজই করতে হবে, এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা তোমাদের জন্য আছি, তোমরা আমাদেরকে রাখছো কি না সেটা তোমাদের হাতে আছে, আমরা অলওয়েজ তোমাদের কাছে। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আসবো আগামী ক্লাসে, ততক্ষণ তক সুস্থ থাকো, বাড়িতে থাকো, ড্রিমলাইন ডিজিটাল স্টাডির সঙ্গে পড়াশোনা করতে থাকো।